মানুষ ভাবে ভয়ঙ্কর ঘটনা শুধু গল্পেই ঘটে, কিন্তু কিছু গল্প থাকে যেগুলো লেখা হয় রক্তে আর শেষ হয় নিঃশ্বাস থেমে যাওয়ার শব্দে। আজ যে কাহিনী আপনারা শুনতে চলেছেন তা কোনো কল্পনা নয়, কোনো ভৌতিক উপন্যাসও নয়। এটা একেবারে বাস্তব। এমনই এক ঘটনা যেখানে ভালোবাসা, হিংসা আর প্রতিশোধ একসাথে মিশে গিয়ে জন্ম দিয়েছিল এক অভাবনীয় হত্যাকাণ্ডের। একটিমাত্র পার্সেল, যার গায়ে লেখা ছিল গিফট, অথচ সেই উপহারের ভেতর লুকিয়েছিল মৃত্যু। আজ আমরা ফিরে যাব 2015 সালের ওড়িশার বালানগীর জেলায় পাটনগর শহরের এক শিক্ষিত সুখী পরিবারের ঘরে, যেখানে দুপুর 2টোর একটিমাত্র কলিং বেল বদলে দিয়েছিল একাধিক মানুষের ভবিষ্যৎ। এই গল্প শোনার সময় মনে রাখবেন, সব অপরাধীর হাতে অস্ত্র থাকে না। কেউ কেউ উপহার বাক্সেও বয়ে আনে ধ্বংস। শুরু হচ্ছে গল্প, কথা ও কাহিনীর আজকের উপস্থাপনা লেখিকা প্রিয়া ঘোষের কলমে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ভয়ঙ্কর কাহিনী, পাটনগর বোমা বিস্ফোরণ কাণ্ড। মিশ্র বাড়িতে দুপুর 2টোর সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। রোহিত মিশ্র দরজা খুলে দেখতে পেল একজন ডেলিভারি বয় একটি পার্সেল দিতে এসেছে ব্লু ডার্ট কুরিয়ারের তরফ থেকে। পার্সেলটা এসেছে রায়পুর থেকে, যা সৌমুর বাড়ি থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। পার্সেলটি এসেছে রোহিতের নামে, পাঠিয়েছে আর কে পট্টনায়ক নামক একজন। রোহিত ভেবে পেল না কে এত দূর থেকে এই পার্সেল তাদের পাঠালো, কারণ রায়পুরে দূর দূরান্তের কোনো আত্মীয়ই তাদের ছিল না। সে পার্সেলটি রিসিভ করে রান্নাঘরের দিকে গেল। ওড়িশার বালানগীর জেলায় পাটনাগড় শহরের ব্রহ্মপুরা এলাকায় 5 জনের একটি পরিবার হলো এই রোহিতদের পরিবার। পরিবারের প্রধান হলো রমেন কুমার মিশ্র এবং তার স্ত্রী হলেন সোমদত্তা মিশ্র। এনাদের ছেলে হলেন রোহিত কুমার মিশ্র ও একজন মেয়ে আছেন, এবং বাড়িতে রয়েছেন একজন বয়স্কা রমেন কুমার মিশ্রের মা সুধা মিশ্র। এই 5 জন নিয়েই মিশ্র পরিবার। মিশ্র পরিবার খুবই শিক্ষিত পরিবার। বাড়ির প্রধান রমেন কুমার মিশ্র ছিলেন বিদ্যাসাগর কলেজের মাইক্রোবায়োলজির লেকচারার, এবং মা সোমদত্তা মিশ্র ফকিরমোহন কলেজের প্রিন্সিপাল। তাদের একমাত্র ছেলে রোহিত কুমার মিশ্র ব্যাঙ্গালোরের একটি জাপানিজ ইলেকট্রনিক ফার্মের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাদের পরিবারের টাকা পয়সারও অভাব ছিল না। 2 বছর আগেই তারা তাদের স্বপ্নের বাড়ি করেছে। এরপর ঘটনাটা 2015 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। 18 ফেব্রুয়ারি 2015 মিশ্র পরিবারে নতুন সদস্য আসে, অর্থাৎ 18 ফেব্রুয়ারি 2015 সালে রোহিত কুমার মিশ্রের বিবাহ হয় ধুমধাম করে লক্ষ্মী মিশ্রের সাথে। এরপর 20 তারিখ তাদের রিসেপশনের অনুষ্ঠান হয় জাঁকজমকভাবে। এরপর 2015 22 ফেব্রুয়ারি রমেন কুমার মিশ্র তার মেয়েকে নিয়ে দিল্লিতে বেরিয়ে যায়, কারণ তার মেয়ে জার্মানিতে থেকে পড়াশোনা করে। দাদার বিয়েতে সে কয়েকদিনের ছুটি নিয়ে এসেছিল, এখন সে আবার ফিরে যাবে। দিল্লি থেকে যেহেতু তার ফ্লাইট ছিল, তাই তার বাবা তাকে এগিয়ে দিতে গিয়েছিল। বিয়ের পর অনুষ্ঠান মিটে গেলে একে একে বাড়ি থেকে সব আত্মীয় স্বজনরা যেতে থাকে। এখন শুধু বাড়িতে 4 জন সদস্য ছিল: রোহিত কুমার মিশ্র, স্ত্রী লক্ষ্মী মিশ্র, মা সোমদত্তা মিশ্র এবং তার ঠাকুমা সুধা মিশ্র। এরপর পরের দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি রোহিত কুমার মিশ্রের মা সোমদত্তা মিশ্র কলেজে বেরিয়ে পড়ে সকাল 10টার দিকে। এখন শুধু বাড়িতে 3 জন থাকে: রোহিত কুমার মিশ্র, তার স্ত্রী লক্ষ্মী এবং সুধা মিশ্র। লক্ষ্মী দুপুরের খাবার বানাতে রান্নাঘরে চলে যায়। এরপর 2টোর দিকে পার্সেলটা আসে। রোহিত পার্সেলটা রিসিভ করে রান্নাঘরে আসে। কে এসেছিল দাদু ভাই? একজন ডেলিভারি বয় একটি পার্সেল দিয়ে গেল। বোধহয় বিয়েতে আসতে পারেনি, তাই উপহার পাঠিয়েছে। কারণ এমন হয়েই থাকে, যে আত্মীয়রা বিয়ে বাড়িতে আসতে পারে না তারা উপহার পাঠিয়ে দেয়। উপরন্তু পার্সেলটির উপরে একটি স্টিকার মারা ছিল, তাতে লেখা ছিল গিফট। তাই ভাবলাম হয়তো কেউ বিয়ের জন্য উপহার পাঠিয়েছে। সুধা মিশ্র রান্নাঘরের দিকে এগিয়ে আসলেন যে কি উপহার পাঠিয়েছে তা দেখতে।
রোহিত এবং তার স্ত্রী ঠাকুমার সামনে রান্নাঘরে গিফট বক্সটি খুলতে শুরু করে। রোহিত যখন গিফট বক্সটি খুলতে শুরু করে তখন দেখে গিফট বক্সের মধ্যে আরও একটি লাল রঙের কাগজে মোড়ানো গিফট বক্স রয়েছে। তবে ওই বক্সটি থেকে একটি কালো রঙের সুতো বেরিয়েছিল। লাল রঙের গিফট বক্সটি খোলার আগে রোহিত ওই কালো রঙের সুতোটি টান দেয়। যখনই ওই কালো রঙের সুতোটি টান দেয় তখনই একটা ব্লাস্ট হয় বিকট শব্দ করে। বোম ব্লাস্ট। এই বোম ব্লাস্টের কারণে রান্নাঘরের দেওয়ালের প্লাস্টার পর্যন্ত খুলে মাটিতে পড়ে যায়। রান্নাঘরে দরজা জানলা সব ভেঙে পড়ে সারা বাড়ি কেঁপে ওঠে। তারা তিনজনেই তাদের জায়গা থেকে ছিটকে অন্য জায়গায় পড়ে যায়। রোহিত কুমার এবং সুধা মিশ্র ছিটকে যেতেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু লক্ষ্মীর তখনও কিছুটা জ্ঞান ছিল, কারণ সে ওই গিফট বক্স থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। লক্ষ্মী খোঁড়াতে খোঁড়াতে শোবার ঘরে যায় তার শাশুড়ি মাকে ফোন করার জন্য, কিন্তু সে নাম্বারে ডায়াল করার আগেই জ্ঞান হারায়। পাড়ার প্রতিবেশীরা বাড়ি থেকে এমন শব্দ শুনে ছুটে আসে। বাড়ির এমন অবস্থা দেখে তারা ভাবে রান্নাঘরের সিলিন্ডার ফেটে হয়তো এমন অবস্থা হয়েছে, কিন্তু তারা দেখে রান্নাঘরের সিলিন্ডারের কিছুই হয়নি। তারা কিছুতেই বুঝতে পারল না এমন ঘটনা কিভাবে ঘটল। তাদের মধ্যে থেকে একজন অ্যাম্বুলেন্সে ফোন করলো, একজন পুলিশে ফোন করলো এবং অন্যরা বাড়ির লোককে জানালো। এরপর অ্যাম্বুলেন্স আসলে প্রতিবেশীরা তাদের তিনজনকে বালানগীর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যেতে যেতেই ৮০ বছরের সুধা মিশ্র রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হসপিটালে নিয়ে যেতেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। হসপিটালে রোহিত এবং লক্ষ্মীর প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার তাদের ট্রান্সফার করে MKCG মেডিকেল কলেজ এবং হসপিটালে। সেখানে রোহিত ও লক্ষ্মীকে নিয়ে গেলে ডাক্তাররা রোহিতকে মৃত বলে ঘোষণা করে। এরপর লক্ষ্মীকে SCB হসপিটালে রেফার করা হয়। সেখানেই তার চিকিৎসা শুরু হয়। রোহিত এবং সুধা মিশ্রর শরীরের 90% অংশ জ্বলে পুড়ে যায়, কিন্তু লক্ষ্মী একটু দূরে থাকার জন্য তার শরীরের 40% পুড়ে যায়, কিন্তু সে প্রাণে বেঁচে যায়। তার চিকিৎসা SCB মেডিকেল কলেজে হতে থাকে। ভাগ্যের কি পরিহাস! কদিন আগে যে বাড়িতে আনন্দের হাওয়া বইছিল, আজ সে বাড়ি শোকের বাড়িতে পরিণত হয়েছে। বাড়ির একমাত্র ছেলে রোহিত কুমার এবং তার ঠাকুমা মারা গেল। এদিকে নতুন বউ লক্ষ্মী 5 দিনে বিধবা হয়ে গেল। এরপর পাটনাগড়ের পুলিশ খবর পেয়ে সেই স্থানে গিয়ে তদন্ত শুরু করে। তারাও প্রথমে ভেবেছিল হয়তো রান্নাঘরের সিলিন্ডার ফেটেই এমন ঘটনা ঘটেছে, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে সিলিন্ডারটি ঠিকই আছে। তারা বুঝতে পারল না এই ঘটনাটা কিভাবে ঘটল। ফলে বোম এক্সপার্টদের সেই স্থানে তারা ডাকলো। তারা এই বিষয়ে এক্সপার্ট হওয়ায় সহজেই ধরতে পারবে ঘটনাটা। বোম এক্সপার্টরা আসতেই বুঝতে পেরে যায় এটি একটা বোম ব্লাস্টের ঘটনা, কারণ রান্নাঘর থেকে বারুদের গন্ধ আসছিল। এবার ফরেন্সিক টিমরা বোমের অবশিষ্ট অংশ এক জায়গায় করে প্রমাণ হিসেবে নিয়ে যায়। ওড়িশা পুলিশের কাছে এরপর তো এটা পরিষ্কার হয়ে গেল যে এটি বোম ব্লাস্টের একটি ঘটনা, কিন্তু তারা বুঝতে পারল না রান্নাঘরে বোম কোথা থেকে আসলো আর কিভাবেই বা আসলো। পুলিশ তাই প্রতিবেশী এবং বাড়ির লোকেদের থেকে জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। আর যে 3 জন এই বোম ব্লাস্টের ঘটনাটি জানে তার মধ্যে থেকে 2 জন অলরেডি মারা গিয়েছিল, আর লক্ষ্মী বলার মতো অবস্থাতেই ছিল না। তার চিকিৎসা তখনও চলছিল। এরপর 1 সপ্তাহ পরে লক্ষ্মীর অবস্থার যখন একটু উন্নতি হয়, যখন সে একটু বলার মতো অবস্থায় আসে, তখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হসপিটালে আসে। 3 মার্চ 2015 তারিখে পুলিশ লক্ষ্মীর কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর তার বয়ান থেকে জানতে পারে এই ঘটনা ব্লু ডার্ট কুরিয়ারের তরফ থেকে একটি পার্সেলের থেকে এই বোম ব্লাস্টটি হয়েছে, যে পার্সেলটি রায়পুর থেকে এসেছিল। এরপর পুলিশ সেটা তদন্ত শুরু করে। এইভাবে যখনই এই খবরটা বাইরে যায় যে এটি পার্সেল বক্সের মাধ্যমে বোম ব্লাস্ট হয়েছে, তখন মিডিয়ার মাধ্যমে সারা দেশে এই খবরটি ছড়িয়ে পড়ে। লোক এই খবর পেয়ে অবাক হয়ে যায় যে কেউ কাউকে পার্সেলের মাধ্যমে বোম পাঠিয়ে কারোর জীবন কিভাবে নিতে পারে। এটি একটা হত্যার নতুন অভাবনীয় পন্থা ছিল। সারা দেশে একটা খবর ভুল ছড়িয়েছিল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল এই পার্সেলটা RK শর্মা নামক একজন পাঠিয়েছেন রায়পুর থেকে, কিন্তু পার্সেলটি পাঠিয়েছিল RK পট্টনায়ক। পুলিশ ভুল নাম বলেছিল মিডিয়াতে, কিন্তু এই ভুল কিভাবে হয়েছিল তা জানা যায়নি। তবে মিডিয়াতে এই ভুল নাম ছড়িয়ে পড়ার কারণে পুলিশ পরে এর ফলে একটা ক্লু পেয়েছিল। তদন্তের মাধ্যমে জানা যায় 20 ফেব্রুয়ারি 2015 সালে এই পার্সেলটি রায়পুরে বুক করা হয়েছিল ব্লু ডার্ট কুরিয়ারে। এই পার্সেলটির ওজন ছিল
3 কেজি 100 গ্রাম। পুলিশ পার্সেলটিতে দেওয়া ব্যক্তির নাম এবং ঠিকানা অনুযায়ী সেখানে পৌঁছে দেখে এই ব্যক্তির নাম ও ঠিকানা দুটোই মিথ্যে ছিল। এরপর পুলিশের একটা টিম তাদের প্রতিবেশী রাজ্য রায়পুরে যায়, সেখানে গিয়ে ব্লু ডার্ট কুরিয়ার অফিসে তদন্তের জন্য। তারা এই বিশ্বাস নিয়ে সেখানে গিয়েছিল যে সেখানে সিসিটিভি ফুটেজ থেকে পার্সেলটি বুক করা ব্যক্তির হদিশ তারা পাবে। কিন্তু পুলিশরা ওখানে পৌঁছতেই জানতে পারে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই তাদেরকে হতাশ হয়ে ফিরতে হয়। কিন্তু এর কিছুদিন পর পুলিশ একটি নতুন আশা পায়। তারা সাইবার সেলের মাধ্যমে জানতে পারে পাটনাগড় থেকে 135 কিলোমিটার দূরে ওড়িশার কালাহান্ডি জেলাতে এই পার্সেলটিকে দুবার চেক করা হয়েছে। পুলিশ ভাবে হয়তো ওই হত্যাকারী ব্যক্তিটি পার্সেল ঠিক কত দূর পৌঁছেছে তা জানতেই পার্সেলটি চেক করেছে। কিন্তু পুলিশ তদন্ত করে জানতে পারে এটি ওই ব্লু ডার্ট কুরিয়ারের একজন ডেলিভারি বয়ই পার্সেলটি চেক করেছে। পুলিশ রায়পুরের থেকে হতাশ হয়ে ফিরে আসে। এর কিছুদিন পর পুলিশ জানতে পারে রোহিত কুমার মিশ্রের কাছে বেশ কয়েকদিন আগে একটি আননোন হুমকির কল এসেছিল। আসলে এই ঘটনাটি ঘটেছিল রোহিত এবং লক্ষ্মীর বিয়ের আগে। রোহিত এবং লক্ষ্মীর পরিচয় ঘটেছিল তাদের বিয়ের 1 বছর আগে। তাদের বিয়ের 7 মাস আগে ব্যাঙ্গালোরে লক্ষ্মী এবং রোহিত যখন একে অপরের সাথে ফোনে কথা বলছিল, তখন রোহিতের ফোনে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে। রোহিত তখন লক্ষ্মীর ফোনটি হোল্ড করে ওই আননোন নাম্বারের কলটি রিসিভ করে। ফোনের ওপর থেকে ছেলেটি রোহিতকে হুমকি দেয়, শোনো শোনো, তুমি লক্ষ্মীকে বিয়ে করো না। যদি তুমি লক্ষ্মীকে বিয়ে করো তাহলে এর পরিণতি অনেক ভয়ঙ্কর হবে। রোহিত রিমাকে এই ঘটনাটি বলে, কিন্তু রিমা তখন বলে সে এমন কাউকেই চেনে না এবং এই ঘটনার কারণ সে জানে না। এরপর আর কোনোদিন ওই ফোনটি আসেনি, তাই তারা আস্তে আস্তে এই ঘটনাটা ভুলে যায়। তারপর তাদের বিয়ে হয়ে যায়। এরপর পুলিশ ওই নাম্বারটিকে ট্রেস করে ছেলেটিকে থানায় ধরে আনে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করার ফলে সে স্বীকার করে যে সে ফোন করেছিল, কিন্তু এই পার্সেলটি সে পাঠায়নি। বিশ্বাস করুন স্যার, আমি ওই পার্সেলটি পাঠাইনি। তবে ফোনটা আমি করেছিলাম কারণ লক্ষ্মীকে আমি একতরফা ভালোবেসেছিলাম। তাই আমি চেয়েছিলাম লক্ষ্মী যেন অন্য কাউকে আর বিয়ে না করে। পুলিশ ছেলেটির কথা বিশ্বাস না করে তার পলিগ্রাফ টেস্ট করতে দেয়, কিন্তু ছেলেটি তাতে পাশ করে যায়। ছেলেটি সত্যিই পার্সেলটি পাঠায়নি। ছেলেটির বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় পুলিশ তাকে ছেড়ে দেয়। ওড়িশার পুলিশ আবারও অন্ধকারে চলে যায়। তারা ভাবে এটা হয়তো কন্ট্রাক্টের মাধ্যমে হত্যা। পার্সেলের মাধ্যমে বোমা পাঠিয়ে হত্যা এ কোনো প্রফেশনাল হত্যাকারীরই কাজ। নয়তো এত সহজে পার্সেলের মাধ্যমে বোম পাঠিয়ে কাউকে হত্যা করা সহজ কাজ নয়, কারণ একটি বোম বানানো তো কোনো সাধারণ মানুষের সহজ কাজ নয়। তাই পুলিশ এই অ্যাঙ্গেল থেকে কেসটির তদন্ত শুরু করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। পুলিশ প্রায় 1 মাস 4টি প্রতিবেশী জায়গায় 200 জনেরও বেশি মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্লু ডার্টের কর্মচারীদের, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তারা নানান অ্যাঙ্গেল থেকে কেসটি তদন্ত করে কোনো কিছুতেই কোনো দিশা পায় না। এর মধ্যে অনেককেই তারা সাসপেক্ট হিসেবে রেখেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এই বোম ব্লাস্টের 3 সপ্তাহ পর লক্ষ্মী তখনও তার ক্ষতর সাথে লড়াই করছিল। ডাক্তাররা তার পুড়ে যাওয়া অনেক অংশেই প্লাস্টিক সার্জারি করেছে। এতদিনেও তাকে জানানো হয়নি এই বোম ব্লাস্টের ঘটনায় তার স্বামী মারা গেছে। কিন্তু এই ঘটনার 28 দিন পরে তার ঘরে একটি পুরনো খবরের কাগজ থেকে জানতে পারে তার স্বামী আগেই মারা গেছে। সেই ঘটনা জানার পর পুরোপুরি ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। সে পরিবারের উপর অভিমান করেছে তাকে এই কথা কেন জানানো হয়নি, কিন্তু পরিবার তার ভালোর জন্যই তাকে এই কথা জানায়নি। জানা যায় তার স্বামীর মৃত্যুর খবর পেয়ে সে একটানা 5 ঘন্টা কেঁদেছিল। তার এই কান্নার দৃশ্য পরিবারের একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। কিছু সময়ের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সন্ধ্যের মধ্যে সব নিউজ চ্যানেলগুলোতে এক ভিডিও দেখানো হয়। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে পুলিশ ঠিকভাবে তদন্ত করছে না। প্রায় 1 মাস হয়ে গেলেও এ ঘটনার কোনো সমাধান তারা করতে পারেনি। এরপর এই কথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন বাবুর কাছেও পৌঁছে যায়, কারণ সাধারণ মানুষের পুলিশের ওপর এ বিষয়ে আর কোনো ভরসা ছিল না। মিডিয়ারও প্রেশার পড়ছিল। তাই তিনি এই ঘটনার 1 মাস পরে 23 মার্চ 2015 লোকাল পুলিশের থেকে ওড়িশা ক্রাইম ব্রাঞ্চের কাছে এই ঘটনার ওপর তদন্তের দায়িত্ব দেয়। ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার দায়িত্ব পেয়ে সন্দেহভাজন সব মানুষকে আবার জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এরপর ক্রাইম ব্রাঞ্চ টিম রায়পুর ব্লু ডার্ট কুরিয়ার অফিসে যায়। সেখানকার আশেপাশের স্থান থেকে অনেক সিসিটিভি ফুটেজ কালেক্ট করে কুরিয়ার অফিসের সমস্ত কর্মচারীকে দেখায়, যাতে তারা ওই সিসিটিভি ফুটেজ থেকে পার্সেলটি পাঠানো ব্যক্তিটিকে যদি চিহ্নিত করতে পারে।
কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ ওই সিসিটিভি ফুটেজে কোথাও ওই ব্যক্তির দেখা মেলে না। টেস্টটি ক্রাইম ব্রাঞ্চের হাতে এসেও কোনো লাভ হয় না। এরপর 4 এপ্রিল 2015 এসপির কাছে অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে একটা ইংলিশ চিঠি আসে। সেই চিঠিতে বলা হয় এটি আর কে শর্মা নয়, আর কে পট্টনায়ক নামক ব্যক্তিটি পার্সেল পাঠিয়েছে। আর এই ঘটনা টাকা সম্পত্তি নিয়ে রেষারেষির কারণে এবং প্রেম ঘটিত কারণে। তাই ক্রাইম ব্রাঞ্চ এই অ্যাঙ্গেল থেকেও কেসটি তদন্ত করার চেষ্টা করে, কিন্তু এতেও কোনো দিশা পাওয়া যায় না। এরপর এই চিঠিটির একটি ডিজিটাল কপি ভুবনেশ্বরে ক্রাইম ব্রাঞ্চের চিফ অরুণ মহাপাত্রকেও পাঠানো হয়। সেই চিঠিটা দেখে মনে করে এই চিঠি থেকেই হয়তো কোনো ক্লু পাওয়া যাবে, তাই সে বারবার চিঠিটা পড়তে থাকে। চিঠিটা সে প্রায় 100 বার পড়ে। হঠাৎ তার একটা জায়গায় অদ্ভুত লাগে। যে চিঠিটা পাঠিয়েছিল সে কি করে জানলো আর কে শর্মা নয়, আর কে পট্টনায়ক? যেখানে মিডিয়ার মাধ্যমে সারা দেশে আর কে শর্মা নামক নামটা ছড়িয়ে পড়েছিল, সেখানে সে কি করে জানলো আর কে পট্টনায়ক পার্সেলটি পাঠিয়েছে? পুলিশ পরে জেনেছিল আর কে শর্মা নয়, আর কে পট্টনায়ক। কিন্তু তারা আর মিডিয়াকে কথাটি বলেনি, কারণ দুটো নামই মিথ্যে ছিল। তাহলে এই চিঠি যে পাঠিয়েছে সে কি করে জানলো? সঠিক নামটা শুধুমাত্র তো যে পাঠিয়েছে তারই পক্ষে জানা সম্ভব। তাহলে এই চিঠিতে যে লিখেছে সেই আসলে হত্যাকারী। ক্রাইম ব্রাঞ্চ তাই চিঠিটি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয় ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করতে। কিন্তু চিঠি থেকে যেসব ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তা পরিষ্কার ছিল না, তাই সেখান থেকে কিছুই জানা যায়নি। পরে চিঠির ওপরে যে স্ট্যাম্প মারা ছিল সেটারও ডিএনএ টেস্ট করা হয়, কিন্তু তা যথেষ্ট ছিল না। এরপর 12 এপ্রিল 2015 লক্ষ্মীকে হসপিটাল থেকে রিলিজ করা হয়। এই ঘটনার 1.5 মাস কেটে যাওয়ার পরও পুলিশ তখনও অন্ধকারে ছিল। এই চিঠির কথা ক্রাইম ব্রাঞ্চ পরিবারের লোক কেউ জানায়নি, কিন্তু যখন এই চিঠি থেকে কোনো সুবিধা মিলল না, তখন তারা ঠিক করলো যদি পরিবারকে দেখানো যায় এবং তারা যদি কাউকে সন্দেহ করে হয়তো তাতে কিছুটা সুবিধা হবে। তাই তারা পরিবারের লোককে চিঠিটি দেখালো। কিন্তু পরিবারের লোক জানালো তাদের পরিবারে এমন কোনো সম্পত্তি নিয়ে বিবাদ নেই। কিন্তু রোহিত কুমার মিশ্রের মা সোমদত্তা মিশ্র যখন এই চিঠিটি বারবার পড়ল, একটি লাইন তার মাথায় বারবার গেঁথে গেল। তার মনে একটা খটকা লাগলো। এই চিঠির ভেতর লেখা আন্ডারটেকিং দ্য প্রজেক্ট। এই লাইনটি নিয়ে তার মনের ভেতর খটকা লাগে। সে পুলিশকে জানায়, স্যার, এই আন্ডারটেকিং দ্য প্রজেক্ট এই লাইনটি আমার খুব ভালোভাবেই চেনা। আমারই কলেজের ইংলিশের টিচার মোহিতলাল সুন্দর এই ধরনের লাইন খুব পরিমাণে ব্যবহার করেন। তিনি কমপ্লিটিং দ্য প্রজেক্ট এই লাইনটি খুব ব্যবহার করেন। আন্ডারটেকিং দ্য প্রজেক্ট এবং কমপ্লিটিং দ্য প্রজেক্ট প্রায় সেম লেখা। তাই আমার সন্দেহ হয়তো উনি এই চিঠি লিখছেন। কিন্তু ম্যাডাম, সে তো মানলাম ঠিক আছে, কিন্তু ওনার এই ঘটনার সাথে কি লিঙ্ক? আসলে কলেজে ওনার সাথে এই প্রিন্সিপাল হওয়া নিয়ে আমার একটু বিবাদ হয়েছিল। ঘটনার তদন্তের শুরুতেই সন্দেহটা মোহিতলালের ওপর এসেছিল। এমনকি মোহিতলালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তারপর তাকে ছেড়েও দেওয়া হয়েছিল, কারণ কলেজে একটি পদের জন্য রাজনৈতিক কন্ট্রোভার্সি হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। আগেরবার পুলিশের কাছে কোনো প্রমাণ না থাকায় মোহিতলালকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু এবার পুলিশের কাছে প্রমাণ ছিল, তাই তাকে ধরে আনা হয়। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সে কিছুতেই মুখ খোলে না, কিন্তু পুলিশ একটু কঠোর হলে সে একটি নতুন গল্প বানায়। এমনই এক সন্ধ্যাবেলায় আমি বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম। তখন একজন আমার হাতে এই চিঠিটি দিয়ে এসপিকে পোস্ট করে দেওয়ার জন্য বলে। যদি আমি পোস্ট না করি তবে আমার এবং আমার পরিবারের ক্ষতি করবে, তাই ভয়ে আমি এই চিঠিটি পোস্ট করেছিলাম। কিন্তু পুলিশ তার কথায় বিশ্বাস করেনি। তার বাড়ি তদন্ত করে এমন কিছু পেয়েছিল তা অবাক করে যাওয়ার মতো ছিল। মোহিতলালের বাড়ি থেকে এই চিঠিটির মতো সেম আরও 9টি চিঠির খাম পাওয়া যায়। এরপর মোহিতলালের বাড়িতে ভালো করে তদন্ত করলে পুলিশ সেখান থেকে রায়পুরের সেই পার্সেলটি বুকিং কনফার্মের একটি রিসিপ্ট পায়। সেটা সম্পর্কে মোহিতলালকে জিজ্ঞাসাবাদ করলে তার বলার কিছুই থাকে না। এরপর মোহিতলালের কাছ থেকে পুলিশ তার ল্যাপটপ এবং ফোনটি বাজেয়াপ্ত করে নেয়। সেটি চেক করার জন্য গান্ধীনগরে পাঠিয়ে দেয়। এরপর কোন জেলা সেটাকে চিহ্নিত করার জন্য স্কাই কিং কুরিয়ার অফিস থেকে একজন কর্মচারীকে ডাকা হয়, এবং সেই কর্মচারী এসে মোহিতলালকে দেখে জানায় এই ব্যক্তিটিই পার্সেলটি বুক করেছিল। এই সব ঘটনা যখন সামনে এসেছিল তখন মোহিতলালের কাছে আর লুকানোর মতো কোনো অবস্থাই ছিল না, তাই সেই সব ঘটনা খুলে বলতে শুরু করে।
আমি ফকির মোহন কলেজে ইংরেজি টিচার ছিলাম, কিন্তু 2009 সালে আমাকে প্রিন্সিপাল পদে বসানো হয়। তখন সোমদত্তা ম্যাডাম ঝাড়বান্ধ কলেজে পড়াতেন, কিন্তু 2012 সালে সোমদত্তা ম্যাডামকে ঝাড়বান্ধ কলেজ থেকে ট্রান্সফার করিয়ে ফকিরমোহন কলেজে ইতিহাসের লেকচারার হিসেবে নিযুক্ত করা হয়। কিন্তু কলেজে সবাই চাইছিল সোমদত্তা ম্যাডাম প্রিন্সিপাল হোক। যেহেতু সোমদত্তা ম্যাডাম আমার থেকে 13 বছরের সিনিয়র ছিলেন, আমারই তার থেকে জুনিয়র হওয়ার জন্য নিজে থেকেই প্রিন্সিপাল পদ থেকে সরে যাওয়া উচিত ছিল। কিন্তু আমি আমার পদ ছাড়তে রাজি ছিলাম না, কারণ আমি জানতাম যে সোমদত্তা ম্যাডাম একদিন না একদিন এই কলেজের প্রিন্সিপাল হবেই। তাই আমি সোমদত্তা ম্যাডামের নামে মিথ্যে বদনাম ছড়াতে চেষ্টা করেছিলাম। সোমদত্তা ম্যাডামকে কলেজ থেকে বের করতে আমি অনেক রকম উপায় করেছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। 2012 থেকে 2015 সাল পর্যন্ত আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি সোমদত্তা ম্যাডামকে কলেজ থেকে তাড়ানোর, কিন্তু কোনোভাবেই তা আমি করতে পারিনি। এরপর 2015 সালের 25শে জানুয়ারি উড়িষ্যার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি সোমদত্তা ম্যাডামকে প্রিন্সিপাল পদে নিযুক্ত করলেন। এই ঘটনার কিছুদিন পর পর্যন্ত আমি আমার পদ ছাড়তে রাজি ছিলাম না, কিন্তু সবার চাপে পড়ে আমাকে প্রিন্সিপাল পদ ছাড়তেই হলো। ছোটবেলায় আমাকে এবং আমার মাকে ছেড়ে আমার বাবা চলে গিয়েছিল। তারপর থেকে খুব কষ্ট এবং পরিশ্রম করে আমি এই জায়গায় এসেছিলাম, কিন্তু আমার এই পদে সোমদত্তা ম্যাডাম কাটা হয়ে দাঁড়ালেন। আমি খুবই ধনী মানুষ হতে চেয়েছিলাম, একজন সফল মানুষ হতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি প্রিন্সিপাল হয়ে যে সুখের জীবন কাটাতে পারতাম, তা প্রিন্সিপাল পদ থেকে নিষ্কৃতির পর আমি তা আর পারবো না। প্রিন্সিপাল পদ থেকে নিচে নেমে যাওয়ার জন্য আমি সোমদত্তা ম্যাডামকে একদমই সহ্য করতে পারতাম না। এমনও হয়েছে ওনার নামে আমি অনেক বাজে কথা কলেজের দেওয়ালে লিখে রেখেছি। এমনকি আমি তাকে অনেকবার হুমকিও দিয়েছি, তার এই প্রিন্সিপাল হওয়ার পরিণাম মোটেও ভালো হবে না। আমার এই প্রিন্সিপাল পদ থেকে নিচে নামার জন্য আমার কলিগরা আমাকে নিয়ে অনেক টোনটিটকিরি কাটত, হাসাহাসি করতো। তাই আমি আরও রেগে যাই, আরও জেদ চাপে আমার বদলা নেবার। তাই আমি ঠিক করি সোমদত্তা সাহু এবং তার পুরো পরিবারের ওপর আমি বদলা নেব, আমার পদ থেকে তাদের সরিয়ে দেব। এরপর আমি অনেক ক্রাইমের বই পড়ি, এমনকি হলিউড বলিউডের মুভি দেখতে থাকি যে কিভাবে কোনো প্রমাণ ছাড়া কাউকে হত্যা করা যায়। তারপর আমি এই পার্সেলের গিফট পাঠানোর আইডিয়াটি পাই। এরপর আমি এই পার্সেল পাঠানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি। তারপর জানতে পারি সোমদত্তা ম্যাডামের ছেলের বিয়ে ফেব্রুয়ারি মাসে 2015-তে। তাই আমি ঠিক করি বিয়ের সময় এই পার্সেলটি পাঠাবো, তাহলে বিয়ের উপহার হিসেবে এই পার্সেলটি গেলে কেউ কোনো সন্দেহ করতে পারবে না। এর জন্যই আমি ঠিক করলাম একটি উপহার বাক্স আমি পাঠাবো, তাতেই এই বোম থাকবে। এরপর আমি ইউটিউব এবং গুগলের মাধ্যমে বোম বানানো শিখি। তারপর সমস্ত হিস্ট্রি আমি ডিলিট করে দিই। আমি এই ঘটনায় কোনো পার্টনারকে যুক্ত করিনি, কারণ যদি সে মুখ খুলে দেয় তবে আমি ভেসে যাব। এই 7 মাস ধরে ক্রাইমের বিভিন্ন বই নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমি অনেকটাই শিখে গিয়েছিলাম। সমস্ত ঘটনা সাজানোর পর আমি বোম বানানোর প্রস্তুতি নিই। এরপর অক্টোবর 2014 সালের দিওয়ালির সময় প্রচুর পরিমাণে শব্দবাজি কিনে রামপুরের একটি বাড়িতে সেগুলো এক জায়গায় করি। দিওয়ালির সময় এত বাজি কেনায় কেউ সন্দেহ করে না। এরপর 2 মাস ধরে আমি বোম বানাই। প্রথমে বাজিগুলো থেকে বারুদগুলো আলাদা করে এক জায়গায় করি। তারপর বোমটা পরীক্ষা করার জন্য প্রথমে একটি ছোট বোম বানাই। এটি একটি খোলা জায়গায় নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখি বোমটি সঠিকভাবেই ফাটে এবং আমার বোম বানানো সফল হয়। তারপর আমি বাজির সমস্ত বারুদ একসাথে করে 2 কিলোর একটি বোম বানাই। এরপর আমি এই বোমটিকে একটি বাক্সের ভেতরে ঢুকিয়ে ওই বাক্সের বাইরে থেকে একটি কালো রঙের সুতো বার করে রাখি, যাতে ওই সুতোটি টান দিলে বোমটি ব্লাস্ট হয়। এরপর ওই বাক্সটি একটি লাল রঙের কাগজে মুড়িয়ে দিয়ে, যাতে বক্সটি গিফট বক্সের মতো দেখায়, তারপর এই বক্সটি একটি বড় বাক্সকে ভরে আটকে দিই। তৈরি হয়ে যায় বোম বক্সের পার্সেল। এরপর আমি হুড়োহুড়ি না করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করি। তারিখটা ছিল 15ই ফেব্রুয়ারি 2015। রোহিত মিশ্রের বিয়ের ঠিক 3 দিন আগে 15 তারিখ সকালবেলা আগে আমি কলেজে যাই, সেখানে ক্লাস নিই। বাড়িতে ফিরে ওই পার্সেল বক্সটি নিয়ে বুলেটে করে আমার কাছাকাছি রেলওয়ে স্টেশন কাটাভাজিতে পৌঁছাই। সেখানে গিয়ে আমার মোটরসাইকেলটি একটি গ্যারেজে রেখে টিকিট না কেটেই রায়পুর যাওয়ার ট্রেনে উঠে পড়ি। আমি টিকিট এই জন্যই কাটছিলাম না যে টিকিট কাউন্টারে কোনো সিসিটিভি আছে, তাই আমি রিস্ক নিইনি, কারণ ওই সিসিটিভি ফুটেজ পরে হয়তো একটা বড় প্রমাণ হয়ে দাঁড়াবে। এমনকি আমার ফোনটা আমি বাড়িতেই রেখে গিয়েছিলাম,
যাতে লোকেশনটা আমার পাটনাঘরের বাড়িতেই দেখায়, কারণ এই ফোনের লোকেশন একটা বড় প্রমাণ হিসেবে কাজ করে। এরপর 300 কিলোমিটার পথ অতিক্রম করে আমি রায়পুর স্টেশন থেকে নেমে একটি রিকশায় ডিটিডিসি কুরিয়ার অফিসে যাই সন্ধ্যা 5:15 নাগাদ। পুরো রাস্তাতেই আমি রুমাল দিয়ে আমার মুখ ঢেকে এসেছিলাম। ডিটিডিসি কুরিয়ার অফিসে পৌঁছাতেই আমি নিজে অফিসে না ঢুকে রিকশাওয়ালাকে কিছু টাকার লোভ দেখিয়ে পার্সেলটা বুক করাতে পাঠাই। আমি নিজে অফিসে যাই না, কারণ সেখানে সিসিটিভি ছিল। তার রিক্সাওয়ালাটি যখন পার্সেলটি বুক করাতে যায় তখন রিসেপশনিস্ট তাকে জিজ্ঞেস করে এই পার্সেলের ভেতর কি আছে। তখন রিক্সাওয়ালা কোনো উত্তর দিতে পারে না, এমনকি আমিও বাইরে থেকে এই প্রশ্নটি শুনেছিলাম। আমার কাছেও এর কোনো উত্তর ছিল না। আমিও বাইরে থেকে এটা শুনে ঘাবড়ে গিয়েছিলাম যে রিসেপশনিস্ট যদি কিছু সন্দেহ করে, তাই দ্রুত সেখান থেকে পার্সেলটা নিয়ে আমি বেরিয়ে আসি। এরপর সেখান থেকে একটি অটো ধরে আরেকটি কুরিয়ার অফিস, ব্লু ডার্ট কুরিয়ার অফিসে আমি পৌঁছাই। সেখানে গিয়ে পার্সেলটি বুক করাতে গেলে রিসেপশনিস্ট জিজ্ঞেস করে এই পার্সেলের ভিতর কি আছে। তখন আমি বলি এর ভিতর মিষ্টি আছে, এটি বিবাহের উপহার। আমি পরের বার উত্তরটি প্রস্তুত করেই গিয়েছিলাম। এরপর সেখানে আমি আমার পরিচয় SK সিনহা বলে দিই। এরপর পার্সেলটি বুক করিয়ে আমি অর্ধেক রাত্রে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে পার্সেলটি আসার অপেক্ষা করতে থাকি। এরপর পার্সেলটি 4টে আলাদা আলাদা জায়গায় 4জন আলাদা আলাদা মানুষের হাতের বিনিময়ে 5 দিন পর পাটনাগড়ের স্কাইকিং কুরিয়ার অফিসের ডেলিভারি বয় 20 ফেব্রুয়ারি 2015 রিসেপশনের দিন পার্সেলটি ডেলিভারি দিতে এলে বাড়ির অনুষ্ঠানের লোকের এত ভিড় দেখে ফেরত চলে যায়। এরপর 2 দিন পর 23 ফেব্রুয়ারি 2015 ডেলিভারি বয় পার্সেল ডেলিভারি দিয়ে যায়। তারপরে দুর্ঘটনা ঘটে। তাহলে একবার ভেবে দেখলে দেখা যায় যে যদি 20 তারিখ পার্সেলটি রিসিভ করা হতো তাহলে কত মানুষের প্রাণ যেত। মৈতলাল সুন্দর এই হত্যা ঘটনাটি খুব ভালোভাবেই সাজিয়েছিল। এমনকি তিনি রোহিত কুমার মিশ্র এবং লক্ষ্মীর রিসেপশন অনুষ্ঠানেও এসেছিলেন। রোহিত এবং তার ঠাকুমার মৃত্যুতে মিথ্যে শোক পালনও করে গিয়েছেন। মৈতলাল সুন্দর যখন চিঠিটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে লিখেছিল, সেখানে সে চিঠিতে লিখেছিল যে হত্যাকারী হলো 3 জন, যারা রায়পুর থেকেই এই ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ যাতে রায়পুরে হত্যাকারীকে খুঁজতে খুঁজতে সময় নষ্ট করে আর পাটনাগরের লোকাল লোকের ওপর যাতে কোনো সন্দেহ না থাকে, সেটাই চেষ্টা ছিল। এমনকি এটাও লিখেছিল বিনা কারণে বারবার জিজ্ঞাসাবাদ না করতে কাউকে। এটার মাধ্যমে সে নিজেতেই বোঝাতে চেয়েছিল যাতে পুলিশ আর তাকে বিরক্ত না করে। এমনকি সে এই ঘটনাটি সম্পত্তির বিবাদের অ্যাঙ্গেলের দিকেও ঘুরিয়ে দিতে চেয়েছিল। এরপর 24 এপ্রিল 2015 মৈতলাল সুন্দরকে অফিসিয়ালি অ্যারেস্ট করা হয়। তারপর তার রামপুরের বাড়িতে তদন্ত করার পর সেখান থেকে পোড়া বারুদ পাওয়া যায়। তারপর সেই বারুদের কেমিক্যাল টেস্ট করলে পার্সেলে পাওয়া বারুদের কেমিক্যালের সাথে মিলে যায়। এরপর তার ঘর থেকে অনেকগুলো বক্স পাওয়া যায়, যেগুলো পুঞ্জিলাল তার কলেজ থেকে নিয়ে এসেছিল। এই বক্সগুলো ওই পার্সেলের বক্সের সাথে মিলে যায়। তারপর তার ল্যাপটপ চেক করলে দেখা যায় সেখানে একটা ডিলিট ফাইল রয়েছে। সেই ডিলিট ফাইলটি খোলা হলে দেখা যায় সেই চিঠিটির টাইপিং বয়ান, যেটা বালানগীর এসপির কাছে এসেছিল। এরপর রায়পুরে সেই রিক্সাওয়ালাকে নিয়ে আসা হয়, কিন্তু অটোওয়ালাকে আর পাওয়া যায় না। তারপর পুঞ্জিলাল মেহেরকে পুলিশ বউ মারানোর সমস্ত উপকরণ এনে দিলে তাকে সার্কিট হাউসে এই সবুজ কাগজে মোড়ানো পার্সেল বক্সের মধ্যে যে বোমাটি ছিল সেটি তাকে আবার বানাতে বলা হয়। সে আবার ওই পার্সেল বক্সের বোমাটি বানাতে সফল হয়। এই পুরো ঘটনাটা পুলিশ ভিডিও করে রাখে যাতে পরে প্রমাণ হিসেবে দেখানো যায়। সবকটি প্রমাণ এক জায়গায় করার পর ক্রাইম ব্রাঞ্চ পাটনাগর কোর্টে প্রথম 18 আগস্ট চার্জশিট পড়ে, 30 আগস্ট ফাইনাল চার্জশিট জমা করে। এরপর পুঞ্জিলাল মেহরের ওপর ধারা 302 মার্ডার, 307 ধারা অ্যাটেম্প টু মার্ডার ও 201 ধারা চাপানো হয়, সব প্রমাণ লোপাট করা এবং কেসটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, এবং বিস্ফোরক জাতীয় দ্রব্য ব্যবহার করার জন্য এবং সম্পত্তি ক্ষতি করার জন্য সেকশন নম্বর 3 এবং 4 অ্যাক্ট দেওয়া হয়। এরপর মৈতলাল জেলে থাকাকালীন অনেকবার বেলের জন্য আবেদন জানালেও লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট তার জন্য পারমিশন দেয় না। মৈতলাল অপেক্ষা করতে থাকে তার সাজার জন্য বালানগীর জেলে। এটি এমন একটি ঘটনা যে শুধুমাত্র লোকাল মিডিয়াতেই আবদ্ধ ছিল না, সারা দেশের মিডিয়াতেই এটির চর্চা ছিল। সারা দেশেই খবর চর্চিত হয়েছে। হত্যাকারীর এই অদ্ভুত পন্থায় মানুষ চমকে গিয়েছিল। হত্যার এমনও একটি পন্থা হতে পারে তা কেউ ভাবতেই পারেনি কোনোদিন। এই হত্যার পন্থাটাই ছিল এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু। অবাক করবার মতো বিষয়। শেষ হলো আজকের গল্প সত্য ঘটনা অবলম্বনে পাটনাগর বোমা বিস্ফোরণ কাণ্ড।
গল্প পাঠে সমীরণ, সুধা মিশ্র ও সোমদত্তার চরিত্রে কঙ্কা মুনিক। প্রচ্ছদ নির্মাণ পিক্সেলেট, আবহ নির্মাণ সায়ক পাল। পরিচালনায় সমীরণ, সহ-পরিচালনা রোহিত মোহিতলাল ও অন্যান্য চরিত্র এবং গল্পের সূত্রধর আমি সোহম। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আবার ফিরে আসব আগামী সপ্তাহে। ততক্ষণ শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী।